হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগতম। তো আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি খুব শীঘ্রই প্রাথমিক বিদ্যালয়ের অনেক বড় একটি শিক্ষক নিয়োগের সার্কুলার আসছে। তো সেজন্য এখন থেকেই সকলকে প্রস্তুতি নিতে হবে এবং সিরিয়াসলি প্রস্তুতি নিতে হবে। এই জন্যই যেহেতু এত বড় সার্কুলার কিন্তু সবসময় আসে না। এছাড়া যেহেতু বর্তমানে যে সরকার রয়েছে বর্তমানে ক্ষমতায়, তারা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ যে খুব ফেয়ারভাবে চাকরির পরীক্ষায় নিয়োগ দিবেন এবং যারা সবচেয়ে বেশি মেধাবী সেই মেধাবীদেরকেই তারা চাকরির পরীক্ষায় মূল্যায়ন করবে। এবং এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কিন্তু বেতন গ্রেড পরিবর্তন করা হয়েছে, এখন ভালো সুযোগ সুবিধা আসছে। সেজন্য সকলেরই প্রত্যাশা রয়েছে যে প্রাথমিক বিদ্যালয়ের চাকরির পরীক্ষায় কিভাবে ভালো করা যায়। এছাড়া যেহেতু কোটা নেই, সেজন্য এখন সকলকেই প্রতিযোগিতা করে এখানে আসতে হবে। তো আমি আমার এই চ্যানেলে সবসময় সবার জন্য সহায়ক ভিডিও লেসন দিয়ে উপকৃত করার চেষ্টা করছি। তো আজকে আমি বিগত বছরে 2016 সালে বা এর অন্যান্য সময়ে যে প্রশ্নগুলো এসছে চাকরির পরীক্ষায়, প্রতিনিয়ত আমি বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে থাকি। আজকেও বিগত বছরের একটি প্রশ্ন সমাধান করব। এই বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করলে এটাই উপকার, সেটা হচ্ছে এখান থেকে কিছু না কিছু প্রশ্ন কিন্তু রিপিট হবে এবং সেগুলো কমন এসে যাবে। তাছাড়া এই প্রশ্নগুলো সমাধান করলে একটা ধারণা হয়ে যাবে যে কীরকম প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। সেজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন এবং কিভাবে চাকরির পরীক্ষার প্রশ্ন আসে সেগুলো আমি খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং কিভাবে এগুলো সমাধান করতে হয় সেই শর্টকাট টেকনিকগুলোও শিখিয়ে দেব। সেজন্য অবশ্যই আপনারা এই চ্যানেলের সাথে সবসময় থাকবেন এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে যে ভিডিও লেসন আমি আপলোড করবো সেগুলো পাওয়ার জন্য অবশ্যই বেল বাটন চালু করে রাখতে হবে, কারণ এখানেই রয়েছে চাকরির পরীক্ষার জন্য সকল সাবজেক্টের ভিডিও লেসন, যাতে আপনারা এখান থেকে সবাই উপকৃত হতে পারেন। তো আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি, যেটি আলোচনা করব, সময় নষ্ট না করে সেটি আমরা এখন শুরু করি। আশা করছি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, সেই আশা রেখে প্রত্যাশা রেখে চলুন শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো আজকে আমরা প্রাথমিক বিদ্যালয়ের 2016 সালে যে প্রশ্নটি 2016 সালের প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষা এসেছিল সেটা সমাধান করব। তো প্রথমে আমি ইংরেজি অংশ এখানে নিয়েছি। প্রথমে এক নম্বর হচ্ছে হি টট মি টু রিড অ্যারাবিক প্যাসিভ ফর্ম। এই সেন্টেন্সটির প্যাসিভ ভয়েস কি? তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে নিয়ম, সেই বেসিক নিয়মগুলো যদি জানা না থাকে অবশ্যই আপনারা আমার যে চ্যানেল রয়েছে ইংলিশ হসপিটাল 24, সেখানে আমি এর রুলসগুলো দিয়েছি, সেখান থেকে দেখে নেবেন। সেই চ্যানেলটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে অবশ্যই আছে, সেখান থেকে দেখে নেবেন। তারপর আমি এখানে প্রাথমিক কিছু আলোচনা করব, শর্টকাট টেকনিকগুলো। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে। তো যেখানে প্রিপোজিশন থাকে সেই প্রিপোজিশনের পরে থাকে হচ্ছে অতিরিক্ত অংশ। তার মানে টু রিড অ্যারাবিক, এটা হচ্ছে অতিরিক্ত অংশ, এটাকে সাবজেক্ট বা অবজেক্ট করা যাবে না। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে মি, মি এর সাবজেক্ট হচ্ছে আই। আবার টেন্স অনুসারে অক্সিলিয়ারি ভাবে, এটা হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট টেন্সের সময় ওয়াজ ওয়ার বসে। আপনারা যদি কেউ অনলাইনে বা অফলাইনে আমার কাছে ইংলিশের কোর্স করতে চান তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন অথবা আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখানে কল করবেন। প্রতি বছরই বা প্রতিনিয়তই আমার কাছে ব্যাচ চলছে, আপনারাও চাইলে এখানে যোগদান করতে পারেন। অনলাইন বা অফলাইন উভয় প্ল্যাটফর্মেই আমি কোর্স করাচ্ছি। তো টেনশনের সঙ্গে অক্সিলিয়ারি ভার্ব বসবে, তারপর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এরপরে বাই বা অন্য যে কোনো একটি প্রিপোজিশন যেটা প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয়। এরপর হচ্ছে সাবজেক্টই হয়ে যাবে অবজেক্ট। এখানে অবজেক্ট ছিল মি, সেটা হয়ে গেছে আই। তারপরে পাস্ট টেন্সের সময় ওয়াজ ও ওয়ার বসে, সিঙ্গুলার সময় বসে ওয়াজ, তো আই এর পরে ওয়াজ। টটের পাস্ট পার্টিসিপল টট, আই ওয়াজ টট। তারপর হচ্ছে বাই হিম। এবার অতিরিক্ত অংশটি আমরা অবজেক্টের পরে লিখেছি, অতিরিক্ত অংশটি যে কোনো জায়গায় লেখা যাবে। অতিরিক্ত অংশ আমরা এখানে আমি যদি এই জায়গায় লিখি মূলভাবে পাস্ট পার্টিসিপল পরে তাও হবে। তো সেটা আমি এখানে লিখেছি, যদি অবজেক্টের পরে লিখি তাতেও হবে, একদম সেন্টেন্সের শুরুতে লিখলেও হবে। অতিরিক্ত অংশ সেন্টেন্সে কোনো ধরনের প্রভাব ফেলতে পারে না। তো আমি যদি এরকম লিখি যে আই ওয়াজ টট টু রিড অ্যারাবিক বাই হিম, তাও হবে। তবে যেহেতু অপশন দেওয়া ছিল সেই অপশনের সঠিক উত্তর যেটা ছিল সেটা আমি প্রথমে লিখেছি।
অপশনের মধ্যে থেকে যে আই ওয়াজ টট, মনে রাখবেন বেসিক যে রুল সেটা হচ্ছে অবজেক্টিভ সাবজেক্ট হবে, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসবে, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, সংগতিপূর্ণ একটি প্রিপোজিশন বসবে, এরপরে সাবজেক্টটি অবজেক্ট হবে এবং অবজেক্ট হিসেবে সে প্রিপোজিশনের পরে বসবে। অতিরিক্ত কোনো কথা থাকলে সেটা সেন্টেন্সের যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে যেখানে সুন্দর হয়, তবে অপশনে যেটা থাকবে সেটাই বাছাই করে নিতে হবে। 2 নম্বর হচ্ছে হুইচ অন ইজ এ কমন নাউন। কমন নাউন হচ্ছে যে নাউন দিয়ে সাধারণ কোনো নামকে বোঝায় বা একজাতীয় কতগুলো নামকে একত্রে বোঝায়। যেমন স্টুডেন্টশিপ, ছাত্রত্ব, এটা একটি বৈশিষ্ট্য বা গুণ, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা গণনা করা যায় না, চোখেও দেখা যায় না। আর্মি, এটা হচ্ছে কালেকটিভ নাউন কারণ একসাথে অনেককে বোঝায়। ইনফ্যান্ট, ইনফ্যান্ট দ্বারা বোঝায় শিশু, শিশু হচ্ছে উভয়কেই বোঝায়। কমন নাউনের আরেকটা সংজ্ঞা হচ্ছে উভয়কেই বোঝাবে, পুরুষ মহিলা উভয়কেই বোঝাবে। তো ইনফ্যান্ট বা শিশু, শিশু ছেলে শিশুকেও বোঝায়, মেয়ে শিশুকেও বোঝায়। সল্ট হচ্ছে এটা, এটাকে আমরা বলে থাকি ম্যাটেরিয়াল নাউন। তাহলে মনে রাখতে হবে কমন নাউন কি। প্রপার নাউন হচ্ছে কোনো যে নাউনগুলো পৃথিবীতে একটি, যেমন ব্যক্তির নাম, স্থানের নাম, দেশের নাম। আর বৈশিষ্ট্য বোঝালে বা গুণ বোঝালে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যে নাউন দেখা যায় না বা ধরা যায় না, যেটা দিয়ে একসাথে অনেক নাউনকে বোঝায়। যেমন আর্মি, আর্মি দিয়ে অনেক মানুষকে বোঝায়। তারপর কমিটি, জুরি, এই অনেককে বোঝালে সেটা হচ্ছে কালেকটিভ নাউন। আর পুরুষ মহিলা উভয়কেই বোঝায় সেটা হচ্ছে কমন নাউন। তাহলে কমন নাউন বলতে ইনফ্যান্ট। 3 নম্বর হচ্ছে শি আস্কড মি আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব, এটা হচ্ছে ন্যারেশন, সে আমাকে জিজ্ঞেস করলো। তাহলে আক্সড, ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের সময় আক্সডই থাকবে। আর এখানে কমা উঠে যদি কমার পরে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সটি ডব্লিউ শর্ট দিয়ে শুরু হয় তাহলে কমার স্থানে ডব্লিউ শর্ট বসবে, আর যদি ডব্লিউ শর্ট দিয়ে শুরু না হয় তাহলে ইফ বসবে। শি আস্কড মি ইফ আই, আই আসবে হচ্ছে এই অবজেক্ট, এই যেখানে সাবজেক্ট রয়েছে ইউ, যখন আমরা চেঞ্জ করে লিখবো সেক্ষেত্রে সাবজেক্ট আসবে সবসময় ভার্বের আগে। তাহলে এখানে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসনগুলোকে চেঞ্জ করতে হবে। তাহলে এখানে সেকেন্ড পারসন থাকলে সেটা রিপোর্টিং, এই যে ভার্ব সেটা অবজেক্ট অনুসারে চেঞ্জ হবে। অবজেক্ট হচ্ছে মি, মির এখানে বসবে সাবজেক্টিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্ম এই কারণেই বসবে যেহেতু ভার্বের আগে বসতেছে, ভার্বের আগে বসলে সেটা সাবজেক্টিভ ফর্ম বসে। তাহলে শি আস্কড মি ইফ আই ওয়াজ, অ্যামিজার থাকলে সেখানে ওয়াজ ওয়ার বসে, অ্যামিজার থাকলে সেখানে ওয়াজ ওয়ার বসে। তো আই হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার সময় ওয়াজ বসে। শি আস্কড মি ইফ আই ওয়াজ হ্যাপি ইন ইয়োর, ইয়োর হচ্ছে সেকেন্ড পার্সনের পজিটিভ ফর্ম, তাহলে সেকেন্ড পার্সন থাকলে অবজেক্ট অনুসারে চেঞ্জ হবে। অবজেক্ট হচ্ছে মি, আর মি এর আবার পজিটিভ ফর্ম, মি এর পজিটিভ ফর্ম হচ্ছে মাই, সুতরাং এখানে মাই বসবে। এগুলো বিস্তারিত আমি আলোচনা করেছি যে আমার চ্যানেলে ইংলিশ হসপিটাল 24 চ্যানেলে ঢুকলেই প্রথম একটি ভিডিও রয়েছে, সেটাই হচ্ছে ন্যারেশনের মাস্টার ক্লাস, সেটাও আপনারা দেখে নিতে পারেন। তো শি আস্কড মি ইফ আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব, কোনটা কীভাবে চেঞ্জ হয়েছে আমি যেভাবে বলেছি এরকমই মনে রাখতে হবে যে সেকেন্ড পার্সনগুলো কীভাবে চেঞ্জ হয়, তারপরে পসেসিভ প্রোনাউন থাকলে কীভাবে চেঞ্জ হয় সেই বিষয়গুলো, এগুলো এভাবে করে মনে রাখ। তারপর হচ্ছে 4 নম্বর, হি রাইটস এ লেটার ইন দিস সেন্টেন্স, রাইট ইজ এ ড্যাশ ভার্ব, মানে রাইট শব্দটি এখানে কীরকম ভার্ব, যে ভার্বের অবজেক্ট থাকে সেটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। শর্টকাট টেকনিক মনে রাখার উপায়, যে ভার্বের অবজেক্ট থাকে সেটাকে ট্রানজিটিভ ভার্ব বলা হয়। আর যদি অপশনে ট্রানজিটিভ শব্দটি না থাকে তাহলে ওই ভার্বটিকে প্রিন্সিপাল ভার্ব বলা হবে। যে ভার্ব দিয়ে কাজ করা বোঝায় সেই ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তাহলে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর যদি অবজেক্ট দেওয়া না থাকে তাহলে সেটা হলো প্রিন্সিপাল ভার্ব। যেহেতু এখানে অবজেক্ট দেওয়া আছে এবং ট্রানজিটিভ ভার্ব অপশনে আছে, সুতরাং প্রিন্সিপালের চেয়ে আমরা ট্রানজিটিভ ভার্বটিকেই বেশি প্রেফার করব। নাম্বার 5, হি ইজ ড্যাশ ইউরোপিয়ান, আর্টিকেল বসবে এখানে। তো যদি কোনো শব্দের উচ্চারণ শুরুতেই ইউ এর মতো হয় তাহলে সেখানে এ বসে, তাহলে হি ইজ এ ইউরোপিয়ান। কোনো শব্দের উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার আগে এ বসবে, হি ইজ এ ইউরোপিয়ান। নাম্বার 6, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, মানে এটা একটি প্রবাদ বাক্য। যদি কোনো কিছু ব্যবহৃত না হয় তাহলে সেখানে কিন্তু মরিচা ধরে যায়, তাহলে যেটা সবসময় ঘুরতে থাকে সেই ধরনের স্টোনে কখনোই মস বা ছত্রাক জন্মাতে পারে না। তাহলে এখানে রোলিং শব্দটি হচ্ছে কি, স্টোন হচ্ছে নাউন, নাউনের আগে যে শব্দটি বসে এটা হচ্ছে ইউজ অফ পার্সোনালিটিস থেকে আসছে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, সুতরাং অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে কোনটি, পার্টিসিপলও কাজ করে, আবার অ্যাডজেক্টিভ তো রয়েছেই। কিন্তু এখানে আমাদের যখন অ্যাডজেক্টিভ পার্টিসিপল দুটোই থাকবে এবং শব্দটির সাথে যদি আইএনজি থাকে তখন সে শব্দটিকে আমাদেরকে পার্টিসিপলটাকে বেশি প্রেফার করতে হবে। তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভও আছে আবার পার্টিসিপলও আছে,
পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, কিন্তু যখন পার্টিসিপল নিজেই থাকবে সেখানে উপস্থিত, তখন অপশন থেকে আমাদেরকে পার্টিসিপলটাই বেছে নিতে হবে। যদি এখানে পার্টিসিপল না থাকতো তাহলে আমরা এখানে অ্যাডজেক্টিভ ধরতাম, কারণ আইনযুক্ত শব্দগুলো একসাথে ভার্বের কাজ করে আবার অ্যাডজেক্টিভের কাজ করে যদি শব্দটি নাউনের আগে বসে। নাম্বার 7, ভয়েস চেঞ্জ অফ আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক ইজ আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, এখানে দুটো অংশ রয়েছে, তাই দুই অংশ যখন থাকবে সেই সেন্টেন্সগুলোকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি তখন দেখতে হবে যদি ফাইনিট ভার্ব থাকে, দ্যাট মিন্স যদি ট্রানজিটিভ ভার্ব থাকে, ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে যে ভার্বের পরে অবজেক্ট বসতে পারে বা অবজেক্ট থাকে, সেই ভার্বগুলোর সকল অংশকেই আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে আই নো দ্যাট, আমি জানি যে, সুতরাং এখানে এই আই নো এর অবজেক্ট হচ্ছে এই পুরো ক্লোজটি, এই অংশটুকু পুরোটাই হচ্ছে আই নো এর অবজেক্ট। তো যদি কোনো অবজেক্ট কখনো ক্লোজ হিসেবে বসে বা কোনো ক্লোজ যদি অবজেক্ট হয় তখন ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তার পরিবর্তে ইট ব্যবহার করতে হবে। তাহলে ইট ইজ, ইজ হচ্ছে একটু আগে আমি বলেছিলাম টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের সময় ইজ বসবে, আমি যার। যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ, আর প্লুরাল হলে আর। তাহলে এখানে যে ইট ইজ নোন, নোনের পরে বাই বসে না, নোনের পরে টু বসে। ইট ইজ নোন টু, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, ইট ইজ নোন টু মি, ইট ইজ নোন টু মি। দ্যাটের জায়গায় থাকবে। পরের অংশের অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক সেটা হয়ে যাবে সাবজেক্ট, এটা হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট টেন্সের সময় বসে ওয়াজ ওয়ার, দ্য ওয়ার্ক হচ্ছে সিঙ্গুলার সেজন্য এখানে ওয়াজ বসবে। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ডিডের পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, তারপরে ডিড ডানের পরে প্রিপোজিশন হিসেবে বাই বসে, যেমন নো এর পরে টু বসে ঠিক সেরকম ডু এর পরে বাই বসে। তাহলে এখানে বাই, তারপরে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, তাহলে হি এর অবজেক্টিভ হচ্ছে হিম, তাহলে ইট ইজ নোন টু মি দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। সাপোজ এখানে যদি এরকম থাকতো যে আই নো দ্যাট হি ইজ অনেস্ট, তখন হি ইজ অনেস্ট এই অংশটা কিন্তু আর চেঞ্জ হতো না, কারণ এই অংশে তখন কোনো ট্রানজিটিভ ভার্ব ছিল না, হি ইজ অনেস্ট, ইজ হচ্ছে একটি অক্সিলারি ভার্ব। তো সেক্ষেত্রে আমরা দ্বিতীয় অংশ করার প্রয়োজন হতো না বা করার কোনো সিস্টেম ছিল না। তো এখন এখানে কোন অংশটি কীভাবে করতে হবে সেই বিষয়টি আমি বলেছি, তারপরে যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। নাম্বার 8, প্র্যাগমেটিক। প্র্যাগমেটিক শব্দের অর্থ হচ্ছে বাস্তবধর্মী, বাস্তবধর্মী, প্র্যাগমেটিক, দ্যাট মিন্স রিয়েলিস্টিক। নাম্বার 9, শি সেইড লেট মি কাম ইন, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট ইনডিরেক্ট ফর্ম, মানে এই ন্যারেশন সেন্টেন্সটির কারেক্ট ইনডিরেক্ট স্পিচ কোনটি। এখানে যদি লেটের পরে আস না থেকে অন্য কিছু থাকে তাহলে সেইটার জায়গায় রিকোয়েস্ট বলবে, শি রিকোয়েস্টেড দ্যাট, এবং এখানে কমোটে বসবে দ্যাট, শি রিকোয়েস্টেড দ্যাট, সে আমাকে অনুরোধ করেছিল যে লেট মি, মি হচ্ছে ফার্স্ট পার্সন, তো ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্ট চেঞ্জ হয়, তো এখানে সাবজেক্ট হচ্ছে শি, শি এর সাবজেক্ট ফর্ম হচ্ছে এখানে শি তো বসবে, কিন্তু মে এই মাইট কোত্থেকে আসলো, এই লেটের কারণে, লেটের পরিবর্তে এখানে মাইট আসছে, তাহলে শি মাইট কাম ইন। কোনো কোনো বইয়ে শি মাইট গো ইনও বলা থাকে, কিন্তু অপশনে আমাদের যেটা থাকবে সেটাই যেহেতু বেছে নিতে হবে সেই জন্য আমরা এখানে কাম ছিল, কামই আমরা বেছে নিয়েছি। এভাবে করলেও হতো যে শি রিকোয়েস্টেড দ্যাট শি মাইট বি অ্যালাউড টু কাম ইন, যদি এরকম থাকে সেটাও নেওয়া যাবে, কিন্তু অপশনে যেটা আছে সেটাই খেয়াল করতে হবে। শি মাইট কাম ইন এটাও এরকমও হবে, আবার শি রিকোয়েস্টেড দ্যাট শি মাইট বি অ্যালাউড টু কাম ইন অথবা গো ইন, যেতে থাকুক, অপশনে খেয়াল করতে হবে। নাম্বার 10, চুজ দ্য কারেক্ট অপশন। গভর্নমেন্ট হ্যাজ এক্সটেন্ডেড এ ওয়ার্ম ওয়েলকাম ড্যাশ দ্য ভিজিটিং ডেলিগেশন, যে অতিথিদের প্রতি সরকার খুব সম্বোধনা যে স্বাগত জানিয়েছিল, উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিল। তা কারোর প্রতি যদি ওয়েলকাম জানানো হয় সেক্ষেত্রে তার পূর্বে ওয়েলকামের পরে টু বসে, ওই ওয়েলকাম টু দ্য ভিজিটিং ডেলিগেশন। নাম্বার 11, এমিকেবল। এমিকেবল শব্দের অর্থ হচ্ছে সৌহার্দ্যপূর্ণ বা অমায়িক, বন্ধুত্বপূর্ণ যাকে বলে, যেটাই থাকুক। আমাদের অপশনে ছিল সৌহার্দ্যপূর্ণ, আমরা সৌহার্দ্যপূর্ণ বেছে নিয়েছি। যদি এখানে থাকতো বন্ধুত্বপূর্ণ তাহলে বন্ধুত্বপূর্ণ আমরা বেছে নিতাম, যে অংশটাই থাকে সেটাই আমাদেরকে বেছে নিতে হবে।
তারপরে হচ্ছে 12 নম্বর, সিলেক্ট দ্য কারেক্ট আনস। আওয়ার টিচার টোল্ড দ্য মনিটর টু হ্যান্ড আউট স্ক্রিপ্টস ড্যাশ দ্য ক্লাস। তাহলে ক্লাস মানে সকল শিক্ষার্থীদের কথা বুঝিয়েছে। তো অনেকের মধ্যে যখন কোনো কিছু বিতরণ করা হয় সেক্ষেত্রে অ্যামাং বসে, আর দুইজনের মধ্যে যদি বিতরণ করে তাহলে এখানে বিটুইন বসে। যদি এখানে বলতো ড্যাশ টু স্টুডেন্টস, তখন আমরা এখানে লিখতাম বিটুইন দ্য টু স্টুডেন্টস। আর যদি বলো বিটুইন ড্যাশ দ্য স্টুডেন্টস, তখন আমাদেরকে অ্যামাং লিখতে হতো। তখন স্টুডেন্টস মানে হচ্ছে সকল স্টুডেন্ট। নাম্বার 13, দ্য ড্যাশ অফ দ্য ক্যামেল ওয়াজ ফাউন্ড লাইং বাই দ্য সাইড অফ দ্য ক্যানেল। তাহলে ক্যামেলের পড়ে থাকতে পাওয়া গিয়েছিল। ভিতরে নিচের অধিকাংশ শব্দের অর্থই হচ্ছে এই যে কর্পস, কর্পস শব্দের অর্থ হচ্ছে সৈন্যদল, আর এই কার্কাস এবং এগুলো শব্দ হচ্ছে মৃতদেহ। এই কার্কাস মানে হচ্ছে পাখির মৃতদেহ বা পশু পাখি। তাহলে এখানে কর্পস, কর্পস মানে হচ্ছে এখানে আমরা বলি মৃতদেহ, যেটা মরে আছে সেটা। সুতরাং এটাই মিলবে এখানে। নাম্বার 14, চুজ দ্য ওয়ার্ড কারেক্টলি। এটা হচ্ছে স্পেলিং, আর আগেরটা ছিল শব্দার্থ। বিভিন্নভাবে কিন্তু আসে, যেহেতু বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের স্কেল বৃদ্ধি করা হয়েছে, সুতরাং এটি খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন এখন থেকে করা হবে, অন্যান্য চাকরি পরীক্ষার মতোই। তাছাড়া এই যে প্রশ্নগুলো আমরা এখানে সলভ করছি, এটা যে শুধু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ তা নয়, কিন্তু এই যে বিষয়গুলো এগুলো কিন্তু সকল পরীক্ষাতেই আসে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসে, অন্যান্য পরীক্ষাগুলোতেও আসে। সুতরাং সবার জন্যই কিন্তু ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে 15 নম্বর, এখানে এই যে সোভারেন্টি, সোভারেন্টি অর্থ হচ্ছে সার্বভৌমত্ব। এটাই হচ্ছে আসল বানান, সঠিক বানান। বাকি বানানগুলো যে ভুল সেটাই যে রেড মার্ক দিয়ে বোঝাচ্ছে। যে বানানগুলো ভুল হয় সেগুলো কম্পিউটার বা ল্যাপটপে কিন্তু নিচে রেড মার্ক এসে যায়। হ্যাঁ, লোভে পাপ পাপে মৃত্যু, এটা একটি প্রবাদ বাক্য। গ্রিড লিডস টু সিন অ্যান্ড টু ডেথ, এরকমও থাকতে পারে। আবার অনেক সময় এরকম থাকতে পারে যে গ্রিড লিডস টু সিন অ্যান্ড সিন টু ডেথ, সেটাও হবে। 16 নাম্বার, ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। অপশন সবগুলো আমি নেইনি, শুধু সঠিক যেটা সেটাই নিয়েছি। ওভার এ বিলিয়ন পিপল ইউজ মাইক্রোসফট। এখানে বিলিয়ন পিপল এটা হচ্ছে প্লুরাল। প্লুরাল যখন থাকবে তখন আর এখানে ভার্বের সাথে এস বাইজ বসবে না। বাকি সেন্টেন্সগুলোতে কোনোটা এস বাইজ ছিল, আর কোনোটা এখানে পিপলে ছিল পিপলস। পিপল শব্দের প্লুরাল ফর্ম পিপলই, এর সাথে আবার এস হবে না। সুতরাং ওই জিনিসগুলো ভুল ছিল, সেগুলো আমি এখানে লিখিনি। সঠিক হচ্ছে সাবজেক্ট যেহেতু প্লুরাল, তাহলে ভার্বের সাথে আর কোনো এস বাইজ যোগ হবে না। ওভার এ বিলিয়ন পিপল ইউজ মাইক্রোসফট উইন্ডো অপারেটিং সিস্টেম। 17, দ্য প্লুরাল ফর্ম অফ নিউক্লিয়াস। আমরা সাধারণত ছোটো সময় নাম্বার, জেন্ডার এগুলো শিখেছি। সেখানে নাম্বার ছিল যে বার্ড, বার্ডস, কাউ, কাউস, গার্ল, গার্লস। কিন্তু চাকরির পরীক্ষায় সাধারণত এই গার্ল, গার্লস, বয়, বয়েস এগুলো আসে না। সেখানে একটু এরকম শব্দই আসে যেগুলো নর্মালভাবে প্লুরাল করা যায় না। যেমন নিউক্লিয়াস, এটার প্লুরাল ফর্ম হচ্ছে নিউক্লিয়াসেস। নিউক্লিয়াসেস এটা হচ্ছে প্লুরাল। অনেকেই কিন্তু এটা বিষয়টি নিয়ে এরকম ভাববে না। তারা চিন্তা করবে যেহেতু এস আছে তাহলে এসের সাথে ই এর যোগ করে দেবে। সেক্ষেত্রে দেখতে হবে যে এখানে আসলে বিষয়টি কি, হ্যাঁ নর্মাল কিনা, অন্য সিস্টেমেও হতে পারে। সুতরাং এই নিউক্লিয়াস এর প্লুরাল ফর্ম হচ্ছে নিউক্লিয়াসিস, নিউক্লিয়াসেস, নিউক্লিয়াসেস। 18, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক সেন্টেন্স কোনটি? এখানে আমি সবগুলো অপশনই লিখেছি। হি ওয়ার্কস হার্ড টু স্ট্যান্ডিং। টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয় না, যখন উইথ এ ভিউটি থাকে তখন হয়, শুধু টু থাকলে আইএনজি হয় না। হি ওয়ার্কস হার্ড টু স্ট্যান্ডিং, এখানেও আইএনজি আছে, এটাও হবে না। হি ওয়ার্কস, হি ওয়াজ ওয়ার্কিং হার্ডলি। ওয়ার্কিং হার্ডলি, ভার্বের পরে কখনোই হার্ডলি হয় না। হার্ডলি হচ্ছে একটি নেতিবাচক শব্দ এবং এটা সাধারণত ভার্বের পরে বসে না, মূল ভার্বের পরে বসে না। দুটো অক্সিলিয়ারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে বসতে পারে, যেমন হি ওয়াজ হার্ডলি ওয়ার্কিং এরকম হতে পারত। তাহলে এরপরে হার্ড বসে এখানে, তাহলে হি ইজ ওয়ার্কিং হার্ড টু স্ট্যান্ড, এটা হবে কারেক্ট অ্যান্সার। কারণ এখানে আমাদের টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্মও আছে, তাছাড়া হার্ডলি নেই, হার্ড আছে, ভার্বের পরে বলবে হার্ড, সুতরাং এটাই কারেক্ট। 19, চুজ দ্য রাইট ভার্ব। এখানে সঠিক ভার্ব কোনটি? রবীন্দ্রনাথ স্টোরিজ, স্টোরিজ হলো প্লুরাল। অফেন ড্যাশ সারপ্রাইজ এন্ডিং, সবসময় থাকে কি
একটা বিস্ময়কর সমাপ্তি। তাহলে এখানে স্টোরি যেহেতু প্লুরাল, সেই জন্য এখানে হ্যাভ বসবে। হ্যাভ থাকে, এটা চিরন্তন সত্য, বা এটা সব জায়গায় আছে, সুতরাং এটা চিরন্তন সত্যের মতো হবে। সুতরাং এটা হ্যাভ হ্যাড হবে না, মানে প্রেজেন্ট পারফেক্ট হবে না। হ্যাড পাস্ট ইনডিফিনিটিভ হবে না। তারপরে হ্যাজ হ্যাজ হবে না, কারণ সাবজেক্ট যেহেতু প্লুরাল। তাহলে এখানে হ্যাভ বসবে, সাবজেক্ট প্লুরাল এবং চিরন্তন সত্য, সেজন্য এখানে হ্যাভই কারেক্ট। 20 নম্বর, কন্টামিনেট মিনস, কন্টামিনেট শব্দের অর্থ কি? কন্টামিনেট শব্দের অর্থ দূষিত করা। তাহলে এর সমার্থক শব্দ এখানে হচ্ছে পলিউট। পলিউট শব্দের অর্থ দূষিত করা, বাকিগুলোর অর্থ কিন্তু দূষিত করা নয়। তাহলে কন্টামিনেট মিনস পিউরিফাই অথবা পলিউট। কন্টামিনেট শব্দের অর্থ হচ্ছে দূষিত করা। এই বৃষ্টি হচ্ছে ইংরেজি অংশ থেকে আসছে। সেই বৃষ্টি আমরা এখানে সমাধান দেখলাম। আশা করছি ইংরেজি অংশে কোনো ধরনের প্রশ্ন কারো থাকবে না, আমি যেভাবে ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানালে আমি সেটার উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো এই যে বৃষ্টি ইংরেজি অংশে ছিল, পরবর্তীগুলো হচ্ছে বাংলা অংশ এবং সাধারণ জ্ঞান অংশের। আর গণিত অংশ আমরা বোর্ডে করে দেখাবো, কারণ গণিত অংশ বোর্ডে করে দেখালে সবচেয়ে বেশি ভালো হবে। এক নম্বর হচ্ছে যা সহজে অতিক্রম করা যায় না। এক কথায় প্রকাশ হচ্ছে দুর্গম, না অনতিক্রম্য, না অলগ্ন, না দূর অতিক্রম্য। এই দূর অতিক্রম্য হচ্ছে এটার এক কথায় উত্তর, যা সহজে অতিক্রম করা যায় না। 2 নম্বর, কোন দুটি রচনা একই শ্রেণীর? সবগুলো আমি অপশন এখানে লিখিনি। গীতাঞ্জলি ও অগ্নিবীণা হচ্ছে একই শ্রেণীর। তারপর হচ্ছে 3 নাম্বার, কোন শব্দটি পুত্র শব্দের সমর্থক শব্দ নয়? আগে জানতে হবে আমাদের পুত্র শব্দের সমর্থক শব্দ কোনগুলো, সেগুলো আমি সামনে এখানে লিখে দিয়েছি। সুতরাং এখানে যেগুলো আছে তার মধ্যে থেকে পুত্র শব্দের সমর্থক শব্দ নয় হলো হচ্ছে শৈলজ। এই শৈলজ শব্দটি নয়। শশব্যস্ত কোন সমাস? শশব্যস্ত হচ্ছে কর্মধারায় সমাস। শশকের ন্যায় ব্যস্ত, ন্যায় মতো, এরকম যদি ন্যায় মতো মাঝখানে থাকে আর যে যার সাথে তুলনা করে সেই তুলনীয় বস্তুটি যদি থাকে, যেমন কালো, শশকের ন্যায় কালো, শশকের ন্যায় সাদা, এখানে ব্যস্ত না থেকে যদি এরকম থাকতো যে সাদা কালো, তখন কিন্তু আমরা এখানে উপমান লিখতাম। যেহেতু সেই তুলনীয় বস্তুটা এখানে নেই বা গুণটি নেই, সেজন্য এটা হচ্ছে কর্মধারায় সমাস। মন মাঝি, মন মাঝি এর ব্যাসবাক্য হচ্ছে মন রূপ মাঝি, এটা হচ্ছে রূপক কর্মধারায় সমাস। 6 নম্বর, অনাদর এর সঠিক ব্যাসবাক্য কোনটি? অনাদরের সঠিক ব্যাসবাক্য হচ্ছে ন আদর, নয়েন তৎপুরুষ। 7 নম্বর, হাতির বাসস্থান, হাতির বাসস্থানকে এক কথায় বলে গজগৃহ। গজ অর্থ হচ্ছে হাতি, আর গৃহ মানে ঘর, হাতির ঘর, তো গজগৃহ। 8 নম্বর, কোন বানানটি শুদ্ধ? অসমীচীন। সমীচীনের দুটোই হলো দীর্ঘিকার, এই জন্য সমীচীন থাকলেও এটাই হবে কারেক্ট, আর অসমীচীন থাকলে এটাই, মানে মনে রাখতে হবে দুটোতেই দীর্ঘিকার। এটা অনেক পরীক্ষায় আসছে, বিসিএস সহ বিভিন্ন পরীক্ষাতে, স্কুলের শিক্ষক নিয়োগ পরীক্ষাতেও আমি দেখেছি এটা অনেকবার আসছে। ঐশ্বর্য শব্দটিও আসছে। ঐশ্বর্যের বিপরীত শব্দ হচ্ছে নিঃস্ব। ঐশ্বর্য মানে যার টাকা পয়সা সব কিছু আছে, আর নিঃস্ব হচ্ছে মানে কিছু নেই। 10 নম্বর, কলসটি কানায় কানায় পূর্ণ, কোন কারকে কোন বিভক্তি? এটাকে বইয়ে বলেছে যে এটা মূল যে উত্তর সেটা হচ্ছে কালাধিকরণ, কিন্তু আবার কিছু কিছু বই এটাকে ভুলও বলেছে। তারপর হচ্ছে 16 নাম্বার, 16 কলা পূর্ণ এর অর্থ হচ্ছে 16 কলার অর্থ হচ্ছে সম্পূর্ণ, বলা তোমার 16 কলা পূর্ণ হয়েছে মানে সম্পূর্ণ হয়েছে। 12 নম্বর, বাংলা ভাষার প্রথম মুসলমান কবির নাম কি? শাহ মোহাম্মদ শগীর। 13 নম্বর, কোন বানানটি শুদ্ধ? মুমূর্ষু। মুমূর্ষু কিন্তু সকল পরীক্ষাতেই আসে, চাকরি পরীক্ষা এবং অন্যান্য যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ সব জায়গায়। কোন বানানটি শুদ্ধ? মুমূর্ষু, মাঝখানে দীর্ঘকার আর বাকি সবগুলো হচ্ছে রস্যকার। 14 নম্বর, বাক্য সংকোচন কি? বাক্য সংকোচন হচ্ছে একটিমাত্র শব্দে ভাবকে প্রকাশ করা, একটিমাত্র শব্দে অর্থটাকে পরিপূর্ণভাবে প্রকাশ করা। বাংলা বর্ণমানে কয়টি ব আছে? ব আছে তো একটি, ব, যেমন বই। 16 নম্বর, কোন দুটি মহাপ্রাণ ধ্বনি? খ এবং ঝ, এই দুটি হচ্ছে মহাপ্রাণ। খ, ঘ, মানে অনেকক্ষণ শ্বাস ধরে রাখা যায় উচ্চারণ করতে গিয়ে। 17 নম্বর, কোনটি মূল ধ্বনি নয়? ও, ও হচ্ছে দুটো ধ্বনির একত্রিত রূপ, সুতরাং এটা কোনো মূল ধ্বনি নেই, এটা হচ্ছে যৌগিক ধ্বনি, মানে দুটো ধ্বনি মিলে এটাকে তৈরি করা হয়েছে। ও, ও, ও।
18 নম্বর, বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা হচ্ছে 10টি, মাত্রা নেই এরকম বর্ণ হচ্ছে 10টি। 19, বাংলা ভাষায় মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800। রাজর্ষি এর ব্যাসবাক্য হচ্ছে যিনি রাজা তিনিই ঋষি, কর্মধারয় সমাস, যিনি তিনি থাকলে কর্মধারয়। 21, কোনটি আদি স্বরাগম মানে শব্দের শুরুতে স্বর যোগ হয়েছে, যেমন গ্রাম, গ্রামের কিন্তু গে রাম, এখানে মাঝখানে আসছে। স্নেহ, সিনেহ, তাহলে এখানে আসছে কোথায়, মাঝখানে। তারপর হচ্ছে রত্ন, রতন, এখানেও কোথাও আসে না, সবই ঠিক আছে। স্ত্রী, এখানে রস্বই, যা শব্দ ছিল তার সাথে শুরুতে শব্দ আছে, শুরুতে আসলে সেটা হলো স্বরাগম, আদি স্বরাগম, আর শেষে হলে অন্ত স্বরাগম। 22 নম্বর, কোনটি খাঁটি বাংলা উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ অজ। খাঁটি বাংলা উপসর্গগুলো কি কি সেগুলো অবশ্যই মনে রাখতে হবে, পুরো পর অপসমনি, অজ, অনোয়া, সেই খাঁটি বাংলা উপসর্গগুলো সব মুখস্থ টুটস্থ রাখতে হবে, সকল পরীক্ষাতেই এখান থেকে প্রশ্ন আসে। তো এই 22টি ছিল বাংলার। এরপরেরগুলো আমরা দেখব সাধারণ জ্ঞানের প্রশ্ন। কোন রাষ্ট্রগুলো দ্বীপের সমষ্টি, মানে সব দ্বীপ, শুধু দ্বীপ, জাপান এবং ফিলিপাইন, এর সবগুলোই দ্বীপ নিয়ে গঠিত, স্থল কোনো ইয়া নেই। যদি এখানে দ্বীপ, কিন্তু আমরা জানি মালদ্বীপ, মালদ্বীপ এখানে নেই, যে দুটো আছে তার মধ্যে জাপান এবং ফিলিপাইনের দ্বীপের সমষ্টি। 2 নম্বর, মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়, সোহরাওয়ার্দী উদ্যানে, এখানে বসে মুক্তিযুদ্ধের পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। 3 নম্বর, বৈদ্যুতিক ঘণ্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়, শব্দ শক্তি। বৈদ্যুতিক ঘণ্টা হলো শব্দ শক্তি, টুং টুং করে বেজে ওঠে, এই জন্য এটার নাম শব্দ শক্তি। 2016 সালে সাহিত্য নোবেল পুরস্কার কে পেয়েছেন, বব ডিলান, 16 সালে পেয়েছিলেন বব ডিলান। 5, ব্রিক্সের মূল মন্ত্র হলো কি, মূল মন্ত্র, সবগুলো অপশন আমি এখানে লিখিনি কিন্তু, তাহলে অনেক বেশি সময় লেগে যেত। সদস্য দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা, কারণ এটাই হলো এর সঠিক উত্তর, এর বাইরে আর কোনো কিছু হতে পারে না, মা এটাকে যে ঘুরিয়ে ফিরিয়ে লিখবে সেরকমও নয়, সেজন্য আমি এগুলো রাখ, যেমন বব ডিলান, এটাকে আর তো ঘুরিয়ে লেখার কিছু নেই। 6 নম্বর, প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা 1917 এর মূল প্রতিপাদ্য ছিল কি, বর্তমান ইহুদি এদেরকে বলা হয় জানোয়ার, এই ইহুদিদের জন্য একটি রাষ্ট্র গঠন করা, যার কারণে আজকে ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত, এবং এই গত 1.5 বছরে, এই 2025 সাল 24 সালে শুরু হয়েছিল, 25 সালে মাঝামাঝি এই পর্যন্ত প্রায় লক্ষেরও বেশি শিশু এবং নারীকে তারা হত্যা করেছে, এত বেশি পাষণ্ড এরা। সেজন্যই হিটলার বলেছিল যে আমি কিছু এদেরকে বাঁচিয়ে রেখেছি, সকলকেই মারতে পারতাম, বাঁচিয়ে রেখেছি এই জন্য যাতে পৃথিবী বুঝতে পারে যে কেন আমি এদেরকে মেরেছিলাম, এদের আসলে একদম নিশ্চিহ্ন করে দেওয়াটাই উচিত, এত বেশি খারাপ এরা। তো সেই ইহুদিদের জন্য, জানোয়ারদের জন্য একটি রাষ্ট্র গঠন করা হয়েছিল 1917 সালে এই বেলফোর ঘোষণার মাধ্যমে। 7, কোন দেশটি বিমস্টেকের সদস্য নয়, পাকিস্তান বিমস্টেকের সদস্য নয়, বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল, এদের ভুটানও আছে। সদস্য সংখ্যা হলো 7টি। নাফটা এর সদস্য সংখ্যা হলো 3। নর্থ আটলান্টিক ফ্রি ট্রেড এরিয়া 3টি সদস্য সংখ্যা। 9 নম্বর, সিসমোগ্রাফ কি, সিসমোগ্রাফ হচ্ছে ভূমিকম্প মাপার যন্ত্র, আর বায়ু মাপার যন্ত্র হচ্ছে ব্যারোমিটার, আমি এখানে লিখে দিয়েছি। বৃষ্টিপাত মাপার হলো রেইন গ্যাস, আর পানি মাপার হলো ফ্লো মিটার। 10 নম্বর, বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে, 17 বার, যদিও বর্তমানে সংবিধানকে এখন নতুনভাবে রচিত করা হচ্ছে, জানি না এটা কতটুকু থাকবে, আল্লাহই জানে। 11 নম্বর, মাইক্রোনেশিয়ার অবস্থান হলো পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, মাইক্রোনেশিয়ার অবস্থান পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। 12 নম্বর, কম্পিউটারে কোনটি নেই, কম্পিউটারে আসলে কোনো বুদ্ধি নেই, বাকি সব কিছুই আছে, শুধু বুদ্ধিটাই নেই মানুষের মতো। মহাস্থানগড়ের পুরাতন নাম কি, পুণ্ড্রবর্ধন, পুণ্ড্রবর্ধন হচ্ছে মহাস্থানগড়ের পুরাতন বা প্রাচীন নাম। 14 নম্বর, অ্যাবাকাস কি, এটাও আমি শুধু উত্তরটা লিখেছি, এক প্রকার গণনা যন্ত্র, অ্যাবাকাস, এটার কোনো অল্টারনেট নেই, অ্যাবাকাস মানে হচ্ছে এক প্রকার গণনা যন্ত্র। 15 নম্বর, ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশ উপর দিয়ে গিয়েছে সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, কটকট করতে বাংলাদেশের উপর দিয়ে চলে গিয়েছে। 15টি আরও কিছু ছিল, সেগুলো আসলে একটু রাজনৈতিক কন্ট্রাডিক্টরি, সেগুলো আমি এখানে লিখিনি, কারণ সেগুলো ছিল সাবেক সরকারের প্রশংসা করে কোশ্চেন বানানো, যে মুক্তিযুদ্ধের সময় প্রথম প্রধানমন্ত্রী কে ছিল, ইত্যাদি ইত্যাদি বিষয়, যেগুলো আসলে
বর্তমানে একটু ভিন্ন প্রেক্ষাপট চলে আসার কারণে এগুলো আসলে একদমই গুরুত্বপূর্ণ নয়। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। আশা করছি আপনারা এই বিষয়গুলো পেয়ে উপকৃত হয়েছেন। কারণ হচ্ছে এই প্রিভিয়াস কোশ্চেন থেকে কিন্তু সবসময় পরীক্ষায় কোশ্চেন রিপিট হয়, সেজন্য আপনাদের এগুলো খুব ভালোভাবে শিখতে হবে এবং এগুলো যদি শিখতে পারেন তাহলে অবশ্যই এটাকে আপনারা সাজেশন হিসেবে নিতে পারেন এবং ইনশাআল্লাহ এগুলো থেকে কমন পাবেন, আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি। তো আশা করছি আপনারা যদি উপকৃত মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আগামী দিনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটন চালু করে রাখবেন। আর হচ্ছে অনুরোধ থাকবে বিভিন্ন ফেসবুক গ্রুপে একটু দয়া করে লিঙ্কগুলো শেয়ার করে দিবেন, যাতে আপনার বন্ধু বান্ধব বা পরিচিতজনরাও এখান থেকে শিখতে পারে, তাতে তাদেরও উপকার হবে। আমার উপকার হচ্ছে এতটুকুই যে আমার চ্যানেলটি একটু সবার কাছে পৌঁছে গেল। তো আজকে এখানে শেষ করছি। সকলের উত্তর উন্নতি কামনা করছি, ভবিষ্যৎ উজ্জ্বল হোক সেই প্রত্যাশা করে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।